করি, কোথা থেকে আপনি কেনেন? যে কোনো একজন বলুন। দোকান, দোকান মানে পাড়ার দোকান। এটাকে বলছি রিটেলার, যারা খুচরো বিক্রি করে, তাই তো? 2 টাকা 4 টাকা দেন, 10 টাকা দেন, জিনিস নিয়ে চলে আসে, তাই তো? এই দোকানদার কি জিনিসটা বানায়, বানিয়ে বিক্রি করে? বানিয়ে বিক্রি করে। ও কোথা থেকে নিয়ে আসে? ও নিয়ে আসে হচ্ছে হোলসেলারের কাছ থেকে। হোলসেলারের কাছ থেকে নিয়ে আসে, ঠিক আছে? হোলসেলার কি বানায়, মানে বানিয়ে দিচ্ছে রিটেলারকে। হোলসেলার নিয়ে আসে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে। ডিস্ট্রিবিউটর কি বানায়? ডিস্ট্রিবিউটর বানায় না। ডিস্ট্রিবিউটর নিয়ে আসে C&F এজেন্টের কাছ থেকে। C&F এজেন্ট, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টের কাছ থেকে। এরাও কি বানায়? এরাও বানায়। এরা নিয়ে আসে কোম্পানির কাছ থেকে, যারা বানায়, যারা বানায়। তাহলে কোম্পানি কোনো একটা জিনিস বানাচ্ছে, ধরুন একটা 10 টাকার সাবান, লাক্স সাবান, সবাই জানেন, মাঠের অনেকে সাবান 10 টাকার কোম্পানি বানিয়েছে, আপনি কাস্টমারের পাশে আছেন, তাই তো? কোম্পানি, C&F এজেন্ট, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, কাস্টমার, ঠিক আছে? আপনি 10 টাকা দিয়ে একটা জিনিস কিনলেন, কিনতে হয় আমাদের। তাহলে এই 10 টাকার যে জিনিসটা কোম্পানি কি 10 টাকা দিয়ে ছেড়েছে বাজারে? না। তো কোম্পানি কি 10 টাকা দিয়ে ছেড়েছে জিনিসটা? কি মনে হয় আপনাদের? কিছু না জানেই বলবো, মানে কি মনে হয় কোম্পানি কি 10 টাকা দিয়ে ছেড়েছে, আপনি 10 টাকা পাচ্ছেন না? হ্যাঁ, তাহলে এই মাঝখানে লোকগুলো কি করছে বসে, তাই তো? প্লাস হচ্ছে যে কোনো নতুন জিনিস যখন বাজারে আসে, আমরা কিভাবে জানতে পারি সেটা? কোম্পানি কি আমাদের বাড়ি বাড়ি এসে বলে যায়? কিভাবে জানতে পারি? বিজ্ঞাপনের মাধ্যমে। বিজ্ঞাপন, তাই তো? বিভিন্ন অ্যাড হতে পারে, টিভি অ্যাড, ভোটিং অ্যাড, কাগজে অ্যাড, ম্যাগাজিনে অ্যাড। তাহলে এর একটা খরচা আছে, এর খরচা আছে। তাহলে যে কোম্পানি প্রোডাক্ট বানাচ্ছে তারাই অ্যাড দিচ্ছে, তাই তো? তাহলে তার ইনকাম কোথায়? প্রোডাক্ট বানিয়েই তার ইনকাম, প্রোডাক্ট বানিয়ে বিক্রি করে এই কোম্পানিটার ইনকাম। তাহলে ওর কিন্তু এই 10 টাকার মধ্যেই ওর কিন্তু সমস্ত খরচা ঢোকানো আছে, বিজ্ঞাপনের খরচাও ঢোকানো আছে, আবার এদের ঠিক টাকা করে দেবে সেটাও ঢোকানো আছে। তাহলে স্ট্যাটিস্টিক্স বলে এই যে পোর্শনটা এরা নেয় 30%, আর অ্যাডভার্টাইজের জন্য খরচা হয় 30%। তাহলে 10 টাকা 30% কত? 10 টাকা 30% ধরুন কত? 10 টাকা 30% কত? 30 পয়সা, 3 টাকা। 3 টাকা। 10 টাকা 100% 10 টাকা, 10 টাকা 50% 5 টাকা, 3 টাকা। 30% 3 টাকা। তাহলে 3 টাকা যায় এখানে, আর 3 টাকা যায় এইখানে। এখানে। তাহলে 3 আর 3 কত হলো? 6 টাকা। 6 টাকা এরা নিয়ে চলে গেল। আর এক দেয় শাহরুখ খান, করিনা কাপুর, দীপিকা পাডুকোন নিয়ে চলে গেল। আপনি তো দিলেন 10 টাকা, এই টাকাটা কার গেল? আপনি তো কোম্পানিকে 10 টাকা দিলেন, দিয়ে সাবানটা কিনলেন, কোম্পানি তার থেকে 3 টাকা এদেরকে দিয়ে দিল, আর 3 টাকা শাহরুখ খানকে দিয়ে দিল। আর 4 টাকা। কোম্পানি কত পেল? 4 টাকা। 4 টাকা। তাহলে কোম্পানি, এবার আমি উল্টো দিক দিয়ে বলি, কোম্পানি 4 টাকা দিয়ে একটা মাল বানিয়েছে, মালটা এদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করে আর বিজ্ঞাপন করে দাম হিসাব করেছে, 10 টাকা বেচলে আবার পুষিয়ে যাবে, ওর উপর 10 টাকা স্টিকার মেরে দিচ্ছে। এই 10 টাকাটা কে দিল? কাস্টমার। কাস্টমার আমি, আপনি। তাহলে আপনার 10 টাকা, আপনি 4 টাকার মাল পেলেন, যে কোয়ালিটির মাল পেলেন ওটা 4 টাকা দাম, কিন্তু ওই যে পাড়ার মধ্যে পেয়ে গেলেন, বেশি দূর যেতে হলো না, সেই জন্য আপনাকে 6 টাকা নিজের পকেট থেকেই ব্যয় করতে হলো। বুঝছে? এরকম প্রতিটা জিনিসে যা আমরা কেনাকাটা করছি একই স্ট্রাকচারে চলছে। আমাদের মানুষের মধ্যে
তো তারও আবার 60% অন্য লোককে দিয়ে দিতে পারে। সেই জন্য আমাদের আর কষ্ট করছে না। কাস্টমার কাকেই বলে? কাস্টমারকে বলা হয় যে কষ্ট করে মরে। কাস্টমারকে মার্কেটিং লাইনে বলা হয় যে কষ্ট করে মরে, তাই সেই জন্য তাকে কাস্টমার বলা হয়। আমি আপনি সারা জীবন কষ্ট করে মরবো। এই 10 টাকা রোজগারের জন্য কিন্তু আমরা বসে আছি এখানে। কেউ চাকরি করছি, কেউ ব্যবসা করছি, কেউ সকাল থেকে দৌড়াচ্ছি 10 টাকা রোজগার করে, কালকে সকালে 6 টাকা অন্য লোককে দেবো আর 4 টাকা জিনিস নিয়ে আসবো। এটাই আমাদের শান্তি, তাই তো? এই সিস্টেমের পাশে তো বেঁচে আছি তো। হ্যাঁ। মানে আমরা সকালবেলা চলে যাই বাজারে, কি করে অন্য লোককে পয়সা দেওয়া যায়। নিজে পয়সা জোগাড় করে আছে না, অন্য লোককে কি করে দেবো আর শাহরুখ খানকে কি করে বন্ধ করবো, এই চিন্তায় চলে যাই পাড়ার দোকানে, দুজনের দোকানে গিয়ে যা দরকার কিনে নিয়ে আসি, ওখান থেকে পয়সা ঠিক ভাগ করা হয়, ওদের কাছে পৌঁছে যায়। আমরা আনন্দে লাফাতে লাফাতে এই সাবান কিনেছি করতে করতে, হরলিক্স কিনেছি করতে করতে চলে আসছি গাড়ি বাইক। কি ইয়েস আর নো? ইয়েস। হ্যাঁ, তাহলে এই জন্যই আমাদের এত প্রবলেম। যদি আমাদের সংসার খরচা 10,000 টাকা হয়, তার থেকে আমাদের 4,000 টাকা আমরা 6,000 জিনিস পাচ্ছি আর 6,000 টাকা অন্য লোককে দিচ্ছি। এই 6,000 টাকা যদি আমরা কোনোভাবে বাঁচিয়ে ফেলতে পারি, তাহলে তো আমাদের এক্সট্রা ইনকাম করারও দরকার লাগে না। যা করি তাতেই ভালোভাবে কেটে যায়। বুঝে যাচ্ছে? বুঝতে পারছে? আপনারা বুঝতে পারছেন? তাহলে এই সিস্টেমে আমরা বেঁচে আছি। একটা সুবিধাই আমরা পাই, যেটা হচ্ছে আমরা জিনিসটা ঘরের কাছ থেকে নিয়ে নিতে পারি, বেশি দূর আমাকে যেতে হয়, তাই তো? কারণ মুদিখানা দোকানে যাই করে নিয়ে নিই। তাহলে ওইটুকু সুবিধা নেওয়ার জন্য আমাকে কিন্তু নিজের পকেট থেকেই পয়সা খরচা করতে হয়, অন্য লোককে দিতে হয়। আপনি দেখবেন আপনার চেনাশোনা কোনো ডিস্ট্রিবিউটার এখানে কাউকে চেনেন? এনি কোন প্রোডাক্টের ডিস্ট্রিবিউটার, কোন কোম্পানির ডিস্ট্রিবিউটার, হরলিক্সের ডিস্ট্রিবিউটার, সাবানের ডিস্ট্রিবিউটার, যে কোনো জিনিসের ডিস্ট্রিবিউটার চেনেন? চেনাশোনা আছে? সে কি গরিব না সে বড় লোক? বড় লোক। তাহলে ডিস্ট্রিবিউটারটা বড় লোক, নিজেরটাও বড় লোক, আর পয়সা বড় লোক। কাস্টমারের সে কি করছে? সেখানে এখানে দিচ্ছে, ওখানে দিচ্ছে। ডিস্ট্রিবিউটার কাজ কি? এর থেকে নিল, একে দিয়ে দিল, মানে 2 টাকা 4 টাকা খেয়ে নিল। তাহলে এত কাস্টমারের 2 টাকা 4 টাকা করে খেয়ে খেয়ে ও কিন্তু বড় লোক আপনার পয়সা, আর আপনি কিন্তু গরিব, হেঁটে হেঁটে যাচ্ছেন, সাইকেল নিয়ে যাচ্ছেন, বাইকে তেল করতে পারছেন না। এই তো হচ্ছে, হ্যাঁ। ইয়েস। তাহলে এর থেকে বাঁচার উপায় হচ্ছে ডাইরেক্ট সেলিং কনসেপ্ট। এই জন্যই মানুষ এইভাবে গ্রহণ করছে সাবজেক্টটাকে, যারা বুঝতে পারছে। আমি এখনো বলছি, এখানেও অনেক মানুষ আছে যারা বুঝেও বুঝতে পারবে না, আজকে বোঝার পরও বুঝতে পারবে না, এরকম হয়। ঠিক আছে, আমরাও বিভিন্ন সময় হয়েছি যে প্রথম বুঝতে পারি না, কারণ আমাদের মনে ভয় ভীতি কাজ করে সবসময়, কী হবে না হবে, যদি মরি বিপদ করি। তো বুঝতে বুঝতে একদিন বুঝবে, যখন আশেপাশের লোক অনেক মানুষ যুক্ত হয়ে যাবে, তখন তাকে যুক্ত হতে হবে ডেফিনেটলি অ্যাজ এ কাস্টমার। সে কিনলে আমি পয়সা পাবো, তার আর ইনকামের জায়গা পাওয়া যাবে না, কারণ সে যাকে বলতে যাবে সে অলরেডি যুক্ত হয়ে গেছে। আপনি যে মানুষকে বোঝাতে যাবেন, বোঝাতে গিয়ে দেখলেন সেখানে অর্ধেক মানুষ অলরেডি যুক্ত, আপনি জানেনই না, আপনি তার বোঝানোর মানুষই খুঁজে পাবেন না, তাই তো? তাহলে করতে গেলে এখন ফাঁকা ময়দানই আপনাকে কাজ করতে হবে। তাই ডাইরেক্ট সেলিং কি বলছে? ডাইরেক্ট সেলিং বলছে যে কোম্পানি তো মাল বানাবে, কোম্পানির দায়িত্ব তো মাল বানাবে, তাই তো? আর থাকবে ডিস্ট্রিবিউটার, আবার ডিস্ট্রিবিউটারই কারা? যারা কাস্টমার তারাই ডিস্ট্রিবিউটার, আলাদা করে কোনো ডিস্ট্রিবিউটারশিপ দেওয়া হবে না। মাইন্ড্রেস কোম্পানি ডিস্ট্রিবিউটার আমি, উনি সবাই, উনি আর যারা যারা যুক্ত আছেন সবাই ডিস্ট্রিবিউটার। আজকে একটা কোনো প্রোডাক্টের ডিস্ট্রিবিউটারশিপ যদি আমাকে ট্র্যাডিশনাল মার্কেট থেকে নিতে হয়, আপনাকে কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। আইডিয়া আছে কোনো? প্লাস আপনাকে একটা গোডাউন দেখাতে হবে যেখানে আপনি মালটা রাখবেন, ঠিক আছে? আপনাকে 2টো কর্মচারী রাখতে হবে যারা হিসাব করবে, খাতা করবে, মেনটেন করবে, কি করবে। তারপরে আপনি ডিস্ট্রিবিউটারশিপ পাবেন, অন্তত 10 থেকে 15 লাখ টাকা খরচা। এখানে কারণ সেই সামর্থ্য আছে না। হ্যাঁ?
তাহলে আমাদের কোম্পানি বিনা পয়সায় ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছে, কেননা কাস্টমারকেই এখানে ডিস্ট্রিবিউটার করে দেওয়া হচ্ছে। আপনি কাস্টমার কিন্তু আপনি ডিস্ট্রিবিউটার, বুঝা যাচ্ছে? তাহলে কোম্পানি আর কাস্টমার সরাসরি, কোম্পানি কোনো মাল ডিরেক্টলি কাস্টমারকে বিক্রি করছে, এই জন্য বলা হচ্ছে ডাইরেক্ট সেলিং। বুঝা যাচ্ছে? প্লাস এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। আপনি টিভিতে কোনো জায়গায় মাইনচেস কোম্পানির অ্যাড দেখেছেন? আমি টিভিতে, হ্যাঁ দেখেছেন? তাহলে ওই যে শাহরুখ খানকে পয়সা দেওয়ার আমরা বিশ্বাসী নই, মানে কোম্পানি বিশ্বাসী নই অন্য লোককে পয়সা দেওয়ার। কোম্পানি বলছে এই যে 60% পয়সাটা বেঁচে যায়, দেখালাম যে আগের সিস্টেমে যদি আমরা ডাইরেক্ট সেলিং করি 60% পয়সাটা বেঁচে যায়, এই পয়সাটাই কাস্টমারকে দিয়ে দেওয়া হবে। বোঝা যাচ্ছে? তাহলে এই 60% পয়সাটাই কাস্টমারকে দিয়ে দেওয়া হবে। আপনি জিনিস 10 টাকা দিয়ে কিনবেন, এটা কিনছিলেন 10 টাকা দিয়ে কিনবেন, কিন্তু ট্রেডিশনাল সিস্টেমে যে পয়সাটা আপনি আর ফেরত পেয়েছিলেন না, এই সিস্টেমে সেই পয়সা আপনারই পয়সা আপনার কাছে ফেরত চলে আসার জায়গা আছে। ছোট বুঝা যাচ্ছে? তাহলে কি মনে হয় এবার তার ডেফিনেটলি ভেতরে আরো কিছু কথা আছে। এইটুক যে শুনলেন, এইটুক শুনে আপনাদের কি মনে হয় এই ডাইরেক্ট সেলিং জিনিসটা ভালো না জিনিসটা খারাপ? ভালো। এই জিনিসে আপনার কি কি ক্ষতি হতে পারে কেউ বলুন? কোনো ক্ষতি নেই। কোনো না বলতে হবে না, কি কি ক্ষতি হতে পারে মনে হচ্ছে আপনাদের? যারা নতুন আছে, একটু নতুন যুক্ত হয়েছে, তারা একটু ভেবে বলুন যে মনে হচ্ছে আমার এই বিপদ হয়ে যাবে, হ্যাঁ। এরকম কি আশঙ্কা আছে একটু বলুন, তাহলে আমি সেটা বিষয়ে ক্লিয়ার করে দিতে পারি। কোনো লজ্জা ভয় ব্যাপার নেই, আমাদের সবসময় আমরা ভয়েই বেঁচে আছি। আমরা এই আমাদের এরকম কেন, সবসময় আমরা ভয়তেই বেঁচে থাকি। সবসময় মনে হচ্ছে রোজ বলে মরে যাবো, মরছি না কিন্তু মরে মরে ও হ্যাঁ ও আমি পড়ে যাবো, আর বেঁচে থাকতে ভালো লাগছে না, কিন্তু আর মরছিও না। বুঝেছি? তাহলে এই সাবজেক্টে এবার মরার কি ভয় আছে বলেন? মানে খুব বড় সড়ো বিপদে পড়ার কি ভয় আছে বলো, কিছু আছে নাকি? বলেন, নতুনটাই বলেন। বলো। আরো তো লাভ হবে। কিন্তু এরপর ভয় পাবে যখন 1:1 আপনাকে কথা বলা হবে, বা আপনাকে যখন বলা হলো যে আপনি তাহলে আমাদের সাথে আসুন, যুক্ত হন, তখন আপনি ভয় পাবেন। কিন্তু এখন এই সবাই আছে বলে ভয় পাচ্ছেন না মনে হয়, মানে একা ঘরে নিয়ে গেলেই ভয় পাবেন। একা ঘরে নিয়ে গেলে এই কথাগুলোই বলবো, এর বাইরে কি বলবো? জাস্ট রিসপেক্ট তাই তো বলবো, আপনাকে একা আর তোকে আলাদা করে কিছু বলবো না। কিন্তু তখন যখন বলা হবে যে এটার সাথে এই ব্যবসার সঙ্গে আপনি আসুন, আপনি আপনার পয়সা বাঁচান, হ্যাঁ। ঠিক আছে, তখন আপনি ভয় পাবেন, ডেফিনেটলি ভয় পাবেন, প্রচুর লোক ভয় পায়। হ্যাঁ, ঠিক। কিন্তু এখন বলছি ভয়টা বলুন না কি, যে কোম্পানি আমার পয়সা নিয়ে চলে যেতে পারে, এটা একটা ভয় হতে পারে। আর আমাকে কোম্পানি কিডন্যাপ করে নিয়ে চলে যেতে পারে, এটা ভয় হতে পারে। বা কোম্পানি আমার বাড়ি দখল করে নিতে পারে, এটা ভয় হতে পারে। এরকম হতে পারে, বা কোম্পানি আমি গুলি করে মেরে দিতে পারে, এটা ভয় হতে পারে। এরকম কিছু ভয় আছে নাকি বলুন? পরে ভয় শুনবো না। একটা ভয় আছে। যদি এখানে ভয় না বলেন, পরে কিন্তু সবাইকে জয়েন করিয়ে এই বাড়ি যাবে। হ্যাঁ, একটাই ভয় আছে। কেন জয়েন করতে কোনো পয়সা লাগে না ভাই। হ্যাঁ। এখানে কোনো পয়সা কোনো পয়সা নেই। ভয় এখনই বলেন, কার কি ভয় আছে? ভয় মনে হচ্ছে যে এইটা তো আমি এই করে করতে পারি। বলেন 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 না, ভয় আমি বলছি না। একটা ভয়, তুমি তুমি সময় দিচ্ছি আর। ও একটা ভয় লোককে বল। আমি লোকে যখন বলতে যাচ্ছি তখন ভয়। না না, আমি কাস্টমারের ভয় জানতে চাইছি, যে যুক্ত হবে তার ভয়। আপনি যুক্ত করতে যাচ্ছেন, আমার আবার কি ভয়? না, আমার আমার কোনো ভয় নেই, আমি তো এখানে চিচিছি কথা বলছি, আমার ভয় কি আছে? আমি যাকে অফারটা দিচ্ছি তার কি ভয় আছে আমি সেটা জানতে চাইছি। কিন্তু তাহলে যখন মানুষকে আমরা বলতে চাই যুক্ত হওয়ার জন্য, তখন মানুষ যুক্ত হয় না কেন? মানে 10 জনকে বললে 5 জন হয়, 5 জন হয়, তাই তো? হুম। ওই 5 জন আবার ওয়েট করে, ওই 5 জন যদি বেঁচে ফেরে তখন আমি রওনা দেবো। ওয়েট করে, যদি বেঁচে ফেরে থাকি দেখি, হ্যাঁ। তখন মনে মনে একটু একটু ইয়েও করি যে যা ঢুকলে একটু শান্তি হয়। মানে যেহেতু আমি জলে নামিনি, আমি চাইছি ও ঢুকুক। হ্যাঁ। এরকম ঢুকলে আমি নিজেকে স্যাটিসফাই করতে পারি, দেখো ভাই আমি হেভি চালাই, তুমি গিয়ে ঢুকেছো, আমি কিন্তু ঢুকিনি। ঠিক আছে, এটা সাইকোলজি, মানে এরকম আমার দীর্ঘ ক্লাস আছে, পরে করবো।